Assalamu alaikum, dear viewers. Once again, I come back before you with my another virtual class, and I think all of you are okay by the grace of Allah, and I am also fine, Alhamdulillah, by the grace of the Almighty Allah. So, today I am going to discuss about a very important topic and very common topic of English second paper, and this is the class for the students of class 9, 10, 11 and 12, and I think that all of you will enjoy this class, and I will try to make you understand easily. And the topic is completing sentence. Completing sentence, there will be a question of 5 marks in your SSC and HSC exam, and I think that all of you will be able to answer if you conduct this class attentively. So let's start. Dear students, SSC তে তোমাদের 5 মার্কসের একটা কমপ্লিটিং সেন্টেন্স থাকবে, যেখানে 5টা ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, আর এই 5টা ইনকমপ্লিট সেন্টেন্সকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে, এবং সেন্টেন্সগুলো যেন হয় গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী মিনিংফুল সেন্টেন্স হয়। আর এইচএসসিতে 5 মার্কস থাকবে, বাট সেন্টেন্স থাকবে 10টা সেন্টেন্স থাকবে, 10টা ইনকমপ্লিট সেন্টেন্সকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সেগুলো হতে হবে রুলস অনুযায়ী, গ্রামারের রুলস অনুযায়ী, এবং সেন্টেন্সগুলো যেন হয় মিনিংফুল সেন্টেন্স। সো কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুলস থাকে, রুলস আছে, যে রুলসগুলো ফলো করলে আমাদের সেন্টেন্সগুলো, ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করাটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। তো আমি রুলসগুলো লিখে ডিটেলস এক্সপ্লেন করে তোমাদেরকে উইথ এক্সাম্পল তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো একটু বোর্ডের দিকে দেখো। অ্যাট ফার্স্ট, রুল নাম্বার 1, যেটা আমরা দেখছি 2.2, এই 2.2 যদি থাকে, তারপরে সাধারণত ভার্ব বসবে, এবং ভার্বটা হতে হবে, মানে ভার্বের বেস ফর্ম বসবে, এবার মূল ভার্ব বসবে, এবং 2 এর পরে সাধারণত ব্যতিক্রম ছাড়া ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না, আইএনজি ফর্ম হয় না, পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না, পাস্ট ফর্ম হয় না, একবারে বেস ফর্মটা বসবে। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করে দেখি এখানে কী হতে পারে। দ্য ম্যান ইজ টু উইক টু, কী লেখা যায়? দ্য ম্যান ইজ টু উইক টু। আমরা এমন একটা ভার্ব বসাবো, ভার্বটা যেন হয় সঙ্গতিপূর্ণ, মিনিংফুল, যাতে সেন্টেন্সটা অর্থবহ হয়। আমরা যদি এখানে লিখি দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, মিনিংটা দাঁড়ালো লোকটা এত দুর্বল যে হাঁটতে পারে না। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যদি এ ধরনের সেন্টেন্স অর্থাৎ 2.2 থাকে, এ ধরনের সেন্টেন্সে কোথাও কিন্তু নট নাই, কিন্তু আমাদের মিনিংটা দাঁড়াবে নেগেটিভ। যেমন এই সেন্টেন্সটা মানেটা দাঁড়ালো লোকটা এত দুর্বল যে হাঁটতে পারে না, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। আমরা পরের এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখি। হি ইজ টু ডিজঅনেস্ট টু, কী লেখা যেতে পারে? হি ইজ টু ডিজঅনেস্ট টু, সে এত অসৎ যে, কী হতে পারে? আমরা যদি লিখি হি ইজ টু ডিজঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ, লোকটি এত অসৎ যে সত্য বলতে পারে না, দ্য ম্যান ইজ টু ডিজঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। তো এই হলো মোটামুটি আমাদের ফার্স্ট রুল। এরকম আমরা অনেক কিছু লিখতে পারি। দ্য বয় ইজ টু লেজি টু পাস দ্য এক্সাম, দ্য বয় ইজ টু লেজি টু ওয়ার্ক হার্ড, এরকম অনেক কিছু লেখা যেতে পারে। তো এই ধরনের সেন্টেন্স যখন থাকবে, তার আমরা কী পেলাম, যে আমাদেরকে 2 এর পরে মূল ভার্ব বসাতে হবে, ভার্বটা হতে হবে মিনিংফুল। আমরা একটু পরের এক্সাম্পলের দিকে যাই। পরের রুলসটা হচ্ছে ইন অর্ডার টু। আমরা জানি যে ইন অর্ডার টু মানে হচ্ছে জন্য, আর ইন অর্ডার টু এর পরেও আমাদের একটা ভার্ব বসবে, যে ভার্বটা একবারে বেস ফর্ম বসবে, প্রেজেন্ট টেন্সে এস বাই এস যোগ হবে না, আইএনজি ফর্ম হবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না, একবারে মূল ভার্বটা বসবে। ইন অর্ডার টু মানে জন্য। আমরা একটু দেখি কী হতে পারে, একটা এক্সাম্পল খেয়াল করে দেখি। হি গোজ টু মার্কেট ইন অর্ডার টু, সে বাজারে যায় কিসের জন্য? আমরা যদি লিখি হি গোজ টু মার্কেট ইন অর্ডার টু বাই এ পেন, সে বাজারে যায় কিসের জন্য যায়? কলম কিনতে চাই। তো এখানে 2 ছিল, তারপর আমরা মূল ভার্ব বসাইছি। তারপরে এক্সাম্পলটা আমরা একটু দেখি। উই রিড বুক ইন অর্ডার টু, আমরা বই পড়ি কিসের জন্য? অনেক কারণে পড়তে পারি, আমরা অনেক কিছু লিখতেও পারি। আমরা একটু যদি লিখি উই রিড বুক ইন অর্ডার টু অ্যাকোয়ার নলেজ,
তাহলে কী দাঁড়ালো, উই রিড বুক ইন অর্ডার টু অ্যাকোয়ার নলেজ, আমরা জ্ঞান অর্জনের জন্য বই পড়ি। তো এরকমভাবে যদি ইন অর্ডার টু থাকে তারপরে আমরা ভার্ব বসাবো, ভার্বটা যেন সঙ্গতিপূর্ণ হয়, মিনিংফুল হয়, ইনকমপ্লিট সেন্টেন্সটা যেন একটা কমপ্লিট হয় এবং মিনিংটা যেন একটা সেন্সেবল মিনিং হয়, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমরা একটা রুলস দেখি, সেটা হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে যাতে করে। এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরে আমাদের যে ক্লজটা থাকবে সেখানে আমরা যে কাজটা করব, সাবজেক্ট বসাবো, মে, মাইট, ক্যান, কুড, উড, এগুলো যে কোনো একটা বসাবো, সেটা আগের ক্লজটাকে দেখে যেটা ভালো হবে সেটা। তারপরে মূল ভার্ব বসবে, তারপরে এক্সটেনশন বাকি অংশ অবজেক্ট বা অন্য কিছু থাকলে সেটা বসবে। আমরা একটু খেয়াল করে দেখি, উই ইট সো দ্যাট আমরা কি লিখতে পারি, উই ইট সো দ্যাট আমাদের স্ট্রাকচার অনুযায়ী কী আছে, সাবজেক্ট আছে, আমরা একটা সাবজেক্ট লিখতে পারি কি উই, তারপরে মে, মাইট, ক্যান, কুড, উড আছে, উই মে, আমরা লিখতে পারি ভার্ব লিভ, উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি। তাহলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হলো। আবার স্ট্রাকচার অনুযায়ী আমরা একটু মিলিয়ে দেখি, সাবজেক্ট ছিল আমরা উই লিখেছি, মে, মাইট, ক্যান, কুড, উড আমরা মে লিখেছি, ভার্ব লিভ লিখেছি। তাহলে আমাদের একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল। কী হলো, উই ইট সো দ্যাট উই মে লিভ। আমরা তার পরের এক্সাম্পলটা একটু দেখি, সি সেভড সাম মানি ইন অর্ডার দ্যাট, সে কিছু টাকা জমালো কি যাতে করে, আমরা কি লিখতে পারি এখানে, যাতে করে শি কুড বাই এ মোবাইল। সি সেভড সাম মানি ইন অর্ডার দ্যাট সি কুড বাই এ মোবাইল। তো আমাদের এ ধরনের রুলসগুলো মাথায় রাখতে হবে যাতে আমরা রুলস অনুযায়ী গ্রামাটিক্যাল নিয়ম মেনে পরীক্ষার খাতায় ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে পারি। ওকে ডিয়ার লার্নার্স, নাও কাম টু দ্য নেক্সট রুল। এর পরের রুলসটা আমরা একটু দেখি। সো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস দ্যাট, সো ডট 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 দ্যাট, যদি আমরা শো এর পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তারপর দ্যাট থাকে, তাহলে আমরা যে কাজটা করব, সাবজেক্ট বসাবো, তারপরে ক্যান নট বা কুড নট, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যা থাকবে। এর আগে আমরা সো দ্যাটটা পড়েছি, এবার হচ্ছে সো তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে কোনোটা থাকতে পারে, তারপরে দ্যাট থাকবে। এরকম সেন্টেন্স হলে আমরা কীভাবে লিখতে পারি, একটা এক্সাম্পল দেওয়া যাক। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, আমরা লিখতে পারি কি, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, লোকটা এত দুর্বল যে হাঁটতে পারে না। এখানে খেয়াল করে দেখবা, আমরা যখন প্রথম রুলসটা করি টু ডট 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 টু, তখন ছিল কি, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না। আবার এখানে হচ্ছে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, আসলে সেন্টেন্স দুটোই একই, মিনিংও একই, জাস্ট একটা সিম্পল সেন্টেন্স এক্সপ্রেশন ছিল, আর একটা হচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যার কারণে ওই এভাবে আমরা করছি। তাহলে কী দাঁড়ালো, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, লোকটা এত দুর্বল যে হাঁটতে পারে না। তারপরে রুলসটা আমরা আসি, কী বলছে, লিস্ট। লিস্ট মানে হচ্ছে পাশে বা এই ভয়ে এরকম বোঝাই লিস্ট দ্বারা। তো লিস্ট থাকলে সাধারণত ওই সেন্টেন্সটাতে আমরা লিস্টের পরে সাবজেক্ট বসাবো, তারপরে মাইট অথবা শুড থাকবে, তারপরে মিনিংফুল একটা ভার্ব থাকবে অর্থপূর্ণ, তারপরে বাকি অংশ থাকবে। আমরা একটু খেয়াল করে দেখি, রিড অ্যাটেন্টিভলি, লিস্ট কী লিখতে পারি আমরা, রিড অ্যাটেন্টিভলি, লিস্ট সাবজেক্ট ইউ লিখলাম, should fail in the exam, read attentively, list you should fail in the exam। একইভাবে আমরা এটাও লিখতে পারি কি, he walked fast, list he should miss the train, he walked fast, lest he should miss the train। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রুলস, মানে প্রায় কমপ্লিট সেন্টেন্সে হোক বা স্পেশাল ইউজেসে হোক, এই রুলস দিয়ে প্রায় পরীক্ষা আসে। তো আমাদের মনে রাখতে হবে লিস্ট থাকলে সেখানে ওই সেন্টেন্সটাতে শুড বা মাইট যেন থাকে। তারপরে আমরা আর একটা রুলস দেখি, আনলেস। আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস মানে হচ্ছে যদি না, যদি এই আনলেসযুক্ত ক্লজটা কখনো নেগেটিভ হয় না, কারণ আনলেস দ্বারাই যদি না বোঝায় অর্থাৎ নেগেটিভ বোঝাই। তো সাধারণত আমরা যে কাজটা করি, সাধারণত সব সময় না, যে আনলেসযুক্ত ক্লজটা নর্মালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আর একটা ক্লজ ফিউচার ইনডেফিনিট হয়। তো
তাহলে কী পেলাম যে একটা ক্লজ ফিউচার ইনডিফিনিট থাকলে আনলেস যুক্ত ক্লজটা সাধারণত আর কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। সবসময় যে হবে সেটা না, তবে নর্মালি এটা হয়ে থাকে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, এবং এরপরে যখন আমরা লিখবো তখন একটা কমপ্লিট সেন্স যেন থাকে এরকম একটা ক্লজ যোগ করবো তার সাথে, যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব কিছু থাকবে। তো আমরা একটা খেয়াল করে দেখি, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো, আমরা কি লিখতে পারি, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো তুমি পরীক্ষা ফেল করবে। তাহলে কী দাঁড়ালো, এখানে আনলেস ছিল, আনলেসযুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্সে ছিল, তারপরে ক্লজটা আমরা ফিউচার ইনডিফিনিটে লিখেছি, এবং মানেটা কী দাঁড়ালো যে যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো তুমি পরীক্ষা ফেল করবে। তারপরে উদাহরণটা একটু দেখি, হি উইল নট সাইন ইন লাইফ, সে জীবনে সাইন করবে না, আনলেস যদি না কী লিখতে পারি, হি ওয়ার্কস হার্ড, যদি না সে কঠোর পরিশ্রম করে। সো ডিয়ার স্টুডেন্টস, এরকম কমপ্লিটিং সেন্টেন্সের অনেক ধরনের রুলস আছে, অনেকগুলো রুলস আছে। আজকে আমি তোমাদের মাত্র 6টা রুলস দেখালাম, এবং আমার মনে হয় যে এই রুলসগুলো যদি তোমরা আরও বেশি বেশি এক্সাম্পল সহ বাড়িতে প্র্যাকটিস করো তাহলে দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউ, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট I should take several classes, several episodes on this topic, and I think that all of you watch the video attentively. It will be okay for you. এবং আমি আগামীতে আরও 2-3টা ক্লাস নেব এই টপিকের উপরে, এই এপিসোডের উপরে, এবং সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। নো মোর টুডে, স্টে হোম, স্টে সেফ, গুড বাই।